শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফরিদুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক। আজকে আমি আলাপ করব রাষ্ট্র সংস্কার আন্দোলনের আরেকজন নেতা সৈয়দ হাসিবুদ্দিন হোসেন। উনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়কের কাজ করছেন। গত 7ই জানুয়ারি নির্বাচনের পরে, ডামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা কথা খুবই ঘুরে ফিরে আসছে যে বাংলাদেশ থেকে বোধহয় রাজনীতি শেষ হয়ে গিয়েছে। কিন্তু আসলে কি বাংলাদেশ থেকে রাজনীতি শেষ হয়ে গিয়েছে? হাসিফ ভাই, আপনার কাছে আমি যেটা আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আপনি জানেন যে 7ই জানুয়ারি নির্বাচনের পরে সব মিলে একটা কি বলে যে একটা দারুণ হতাশার একটা আমরা আবহ চারিদিকে দেখতে পাইছি। সেটা রাজনৈতিক মহলে যেমন আছে, সাধারণ মানুষের মাঝখানে আছে, বিভিন্ন পর্যায়ে সচেতন মানুষ কিংবা একেবারে যারা একেবারে খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যেও এইটা আছে যে বাংলাদেশে বোধহয় আর কিছু হবে না, এই রেজিমকে বোধহয় আর সরানো যাবে না, বাংলাদেশ বোধহয় এখান থেকে আর বেরোতে পারবে না। পরিকল্পিতভাবে কিংবা সুপরিকল্পিতভাবে কোনো জায়গা থেকে এটাকে আসলে প্রতিনিয়ত হয়তো বা উৎপাদন করা হয় যে মানুষ যাতে মনে করে যে আর কিছু হবে না, মানুষ যাতে হতাশা নিয়ে একদম চুপচাপ বসে থাকে, তাহলে যেই অন্যায় শাসনটা, যেই মাফিয়া শাসনটা চলতেছে এটা চলতে থাকবে। এটাকেও বোধহয় কোথাও কোথাও থেকে প্রডিউস করা হয়। তো এই সব কিছু মিলে আপনি কি বলবেন? আপনার কাছে কি মনে হয় এই পরিস্থিতিকে? আমার মনে হয় যে হতাশ না হওয়ার তো কোনো কারণ নাই। আমরা যদি হতাশাটাকেই মনে করি যে এটার কোনো হোপ নাই, সেটারও আবার কোনো কারণ নাই। কারণ ইতিহাস দেখলে আমরা বুঝি যে যত বড় শক্তি হোক না কেন তার একটা পতন হয়। এই পতনটা কেন হয় সেটার দিকে যদি মনোযোগটা রাখতে পারি তাইলে আসলে বোঝা যায় যে আসলে হতাশাটা কতটুকু হওয়া প্রয়োজন। তো সেই জায়গায় আসলে আমরা যেভাবে দেখি, আমরা যারা রাজনীতি করতেছি তারা আসলে মনে করি যে যখন একটা অন্ধকার সৃষ্টি হয় তখন অন্ধকারের মধ্যে প্রদীপ খুব প্রবলভাবেই দেখা যায়। বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, তাতে আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতি যেই দলই আসলে ক্ষমতায় আসুক না কেন সে আসলে মানুষের পক্ষে রাজনীতি কোনোদিন করে নাই। সুতরাং আমি মনে করি যে এই সময়টা আসলে খুব ইম্পর্টেন্ট, যে এই সময়টা আসলে মানুষের আশা করবার যথেষ্ট কারণ আছে যদি মানুষের পক্ষের কোনো রাজনীতি আমরা নিয়ে আসতে পারি। সো সেদিক থেকে এটা একটা কাজের সময়, অনেক বড় কাজের সময়। কিন্তু আমি অবশ্য যেই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট মনে করি যে 7ই জানুয়ারি নির্বাচনের পরে বা ডামি নির্বাচনের পরে কিছু তত্ত্ব যেটা সরকার পক্ষীয় দল আসলে মানুষের কাছে ঠেলে দিছে, সেটা একটা চ্যালেঞ্জ করা একটা খুব বড় অপরচুনিটি আসলে আসছে। ডামি নির্বাচনের পরে তো এটা সবার কাছে পরিষ্কার যে বাংলাদেশে কোনো রাজনীতি বলে কোনো জিনিস, কোনো নির্বাচন বলে কোনো জিনিস বাংলাদেশে নাই, এবং এই সামনে আসার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। সেই দিকে আসলে বাংলাদেশ আগাচ্ছে না। যারা রাজনীতি করতেছেন তাদের আসলে এখানে করণীয় কি? তার মানে করণীয় হচ্ছে নির্বাচনটাকে ফিরে আনা, হচ্ছে এটা করণীয়। কিন্তু আসলে এই যুগে 2024-এ যে কোনো রাষ্ট্রের দিকে আমরা তাকাই, যেগুলি আসলে এই ফ্যাসিবাদী সরকার টাইপের রাষ্ট্ররা, তাতে নির্বাচনটাই আছে বলেই রাজনীতি করা যায়। নির্বাচন না থাকলে রাজনীতি করা যায়। পৃথিবীতে এখন কোনো মুভমেন্ট নাই, আছে ফ্রেঞ্চ বাদে, কোনো মেইন স্ট্রিম মুভমেন্ট নাই যেখানে মুভমেন্টটা আসলে সরকারকে কোনো একটা শক্তি দিয়ে হটায় তারপরে সে আসবে, এই ধরনের নাই। কিন্তু যত রাজনীতি আছে, সব রাজনীতি আছে সরকার নির্বাচন, নেক্সট নির্বাচন আমি কিভাবে পার্টিসিপেট করবে। কিন্তু আবার যে রাষ্ট্রের ভিতরে আমরা এই যুগে বাস করি, যেখানে আপনার 9/11-এর পরে যে টেরোরিজম, যখন টেরোরিজম ঠেকানোর জন্য রাষ্ট্রকে প্রচণ্ড শক্তিমান করা হয়েছে, এখনকার সব রাষ্ট্রই সে একই শক্তিতে আছে। সো এরকম শক্তিমান রাষ্ট্রের বিরুদ্ধে আসলে আন্দোলন করে সেই রাষ্ট্রকে সরানোর সম্ভাবনা আসলে নাই। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ কীভাবে জানি মানুষকে বুঝাইতে পারছে যে রাজনীতি হইল এরকমভাবে রাষ্ট্রের সব যন্ত্র, রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্রের বিচার বিভাগ, রাষ্ট্রের পুলিশ প্রশাসন, এদেরকে টপকাইতে পারলেই হবে যে এই রাজনীতিটা আসলে মানুষ তার সাথে আছে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল। কিন্তু আসলে রাজনীতি হচ্ছে খুব সিম্পল জিনিস।
রাজনীতি হচ্ছে কোনো একটা রাজনৈতিক দল সে বলবে যে ভাই আমি মনে করি দেশের প্রায়োরিটি এই দেশের মানুষ বাজেট দিবে, সেই বাজেট নিয়ে সে বলবে আমি এই প্রায়োরিটিতে খরচ করব, মানুষের অবস্থার এইভাবে পরিবর্তন করব। আরেকটা দল অন্য কোনোভাবে আরেকটা দিবে, নির্বাচন হবে, মানুষ বলবে ও তোমার কথাটা ঠিক, আমি নির্বাচিত হয়ে আসবো, আইসা আমি তারপরে সেই আমার কাজ করবো, যদি করতে পারি আমি আবার পুনর্নির্বাচিত হব, যদি করতে না পারি সেই ক্ষেত্রে আমি অন্য কেউ এসে আমার চাই। এটা খুব সিম্পল। এখানে কোনো ধরনের সংঘর্ষ টংঘর্ষ কিচ্ছু করার দরকার নেই, কোনো আন্দোলনের দরকার নেই। এটাই স্বাভাবিকতা, এটাই স্বাভাবিক হওয়ার কথা, এটাই 2024 সনের চাওয়া, এটাই বাংলাদেশের মানুষের চাওয়া। কিন্তু অবাক বিস্ময়কর ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ এটা প্রতিষ্ঠিত করছে যে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। বিকল্প নাই মানে কেন নাই? কারণ আওয়ামী লীগের কোনো বিকল্প সেই ধরনের আন্দোলন করতে পারে নাই যেটা পুলিশকে, আমরা দেখছি বিডিআরকেও নামানো হয়েছিল, পুলিশকে, বিডিআরকে, বিচার বিভাগকে, প্রশাসনকে, তাদেরকে আসলে নামায়া দিয়া একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এটা একটা অসম্ভব বিভৎস একটা ব্যাপার। এই বিভৎস যে ব্যাপারটা, যেটা বাংলাদেশের সাথে একদমই যায় না, পৃথিবীতে কোনো সভ্য দেশের সাথে যায় না, বাংলাদেশের মতো দেশের সাথে যায় না, এই বিভৎসতা প্রমাণ করার একটা বড় সুযোগ আমাদের সামনে আসছে, যাতে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বাংলাদেশের পক্ষের দল না, তারা আসলে ক্ষমতার পক্ষের দলগুলো, তারা আসলে কথা বলতে পারে। নতুন যে রাজনীতি বাংলাদেশের জন্য দরকার, তার জন্য এই মুহূর্তে খুব ভালো সুযোগ আছে। না ঠিক আছে, আপনি যেটা বললেন যে খুবই একটা আইডিয়াল সিচুয়েশনের কথা আপনি বললেন, যে একটা নির্বাচন থাকবে, একটা রাজনৈতিক দল তার এজেন্ডা জনগণের সামনে দিবেন, জনগণ ভোট দিবে, তারপরে যে ভোট পাবে সে সরকার গঠন করবে, সরকার চালান, একটা আইডিয়াল সিচুয়েশন। এখন বাংলাদেশের বাস্তবতা এটা তো আসলে প্রায় মনে করেন যে পরাবাস্তব মনে হয়, যে এটা আসলে বাংলাদেশে কখনোই এটা ছিল, প্রথমত ছিল না, ভবিষ্যতে কখন আসবে, এটা মানুষের কাছে প্রায় পরাবাস্তব মনে হয়। মানে আপনি যেটা বললেন, যে আপনার কথা ধরে যদি আমি বলি যে বাংলাদেশে এখন সাধারণত রাজনীতিতে কি হয়, ক্ষমতা দখলের রাজনীতির ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে আপনি একটা রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক দল, আমি আপনার রাজনীতিকে ভুল প্রমাণ করে আমার রাজনীতিকে ঠিক প্রমাণ করে মানুষের কাছে যাব, মানুষের সমর্থন নিব, ভোটে আমি আসলে ক্ষমতায় আসবো, তাহলে আপনার সাথে আসলে আমার একটা প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশে আসলে এমন একটা ব্যবস্থা তৈরি হয়েছে, কিংবা এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে, আপনি আপনার কথার মধ্যে আসছে, ধরেন আপনাকে যদি আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে হয় যে কোনো রাজনৈতিক দলকে, তাহলে আপনাকে জুডিশিয়ারিকে পরাস্ত করতে হবে, সিভিল ব্যুরোক্রেসিকে পরাস্ত করতে হবে, মিলিটারিকে পরাস্ত অথবা মিলিটারিকে নিউট্রালাইজ করতে হবে, সরাসরি পুলিশকে পরাস্ত করতে হবে, এবং রাজনৈতিক দলের গুন্ডা পান্ডা এবং রাজনৈতিক দলের বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দলের যারা সাপোর্টার তারা তো আছেই। তার মানে হচ্ছে পুরো একটা রাষ্ট্র ব্যবস্থা একটা রাজনৈতিক দলের পক্ষে মনে করেন যে দাঁড়িয়ে যায়। শুরু থেকেই নির্বাচন ব্যবস্থাটা এমন করা হয়েছে যে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া শান্তিপূর্ণ পথে ভোটের মাধ্যমে কাউকে আপনি সরাতে পারবেন না। আমরা বহু কাঠখড় পুড়িয়ে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করছিলাম, যেটা আওয়ামী লীগ এসে আবার ধরেন 2/3 মেজরিটির জোরে এটা কেড়ে নিছে। তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগের গুড উইল ছাড়া, আওয়ামী লীগ নিজে ভালো চাইবে বাংলাদেশের মানুষের জন্য, এটা ছাড়া আপনি আর ধরেন নির্বাচন মানে কোনো একটা ভালো নির্বাচন পাবেন না, এরকম একটা ধারণা প্রতিষ্ঠা করেছে। অথবা আওয়ামী লীগ যেরকম সহিংস কায়দায়, লগি বয়টার মতো সহিংস কায়দায় যেভাবে সরকারকে বাধ্য করে পতন করে তারপরে ধরেন নির্বাচন আদায় করতে সক্ষম হয়েছিল, সেরকম সক্ষমতা আপনি অর্জন করবেন, তাহলে আপনি কেবলমাত্র ক্ষমতায় যেতে পারবেন। আওয়ামী লীগ এটাই চায়। বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার চ্যাম্পিয়ন হচ্ছে আওয়ামী লীগ, এবং ওরা শুধুমাত্র সহিংসতা করার দিক থেকে চ্যাম্পিয়ন না, ওরা সহিংসতা করার পরে ওই সহিংসতাটা ঠিক সহিংসতা না, এটাকে আবার ন্যারেটিভ আকারে প্রতিষ্ঠা করার জন্য তাদের অনেকগুলো ধরেন কালচারাল আছে, হাতিয়ার আছে, অনেকগুলো জায়গা তারা আছে। এরকম একটা জায়গাতে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের যারা হচ্ছে গিয়ে সহযোগী, তারা বারবার করে বলছে যে এত নির্বাচনের দরকার কি, দেশ তো ভালো চলতেছে, উন্নয়ন হচ্ছে, দেশে ধরেন এত গণতন্ত্র দরকার কি, এত মোটামুটি করে এত ঝামেলার তো দরকার নেই, মানুষ তো ভোট দিতে আসানো। তো এরকম একটা জায়গাতে ধরেন দেশ তো চলতেছে, নির্বাচন না থাকলে আসলে অসুবিধা কি? আপনার কাছে কি মনে হয়? নির্বাচন না থাকলে মানে আলটিমেটলি তো নির্বাচন নাই এখন, আমরা তো আসলে গত 3টা নির্বাচনে ভোট দেই নাই কিংবা দিতে পারিনি, তো এখন তো ধরেন নির্বাচন নাই, বাংলাদেশ তো কোনো না কোনো ভাবে চলতেছে, আমরা বিরোধিতা করতেছি কিন্তু দেশ তো চলতেছে, একটা ফজে এই যে চলতেছে, না থাকলে আসলে অসুবিধাটা কি? এটা আসলে আপনি কি মনে করেন? আপনি প্রথমে যে ছবিটা টানলেন এটা একটু কমেন্ট করি। জি, তো আপনি বললেন যে এটাই তো স্বাভাবিক, নির্বাচন হবে কিভাবে, নির্বাচনের মাধ্যমে এটা মানে একটা
সুস্থ স্বাভাবিক নির্বাচন তো হয় না বাংলাদেশে। কিন্তু আমার মনে হয় কি 1970-এর বাংলাদেশ, 1990-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ ভিন্ন। নিঃসন্দেহে 1970-এ আমরা একটা কৃষিজীবী সমাজের ভিতরেই ছিলাম, এখন আমরা একটা কমার্শিয়াল সোসাইটির ভিতরে আছি। এখানে বিশাল বিশাল নগর আছে এবং সেখানে মানুষ অন্য একটা যন্ত্রের ভিতরে আছে, সে কৃষিজীবী সমাজের ভিতর নাই। সে খুব কানেক্টেড, সে তার মোবাইল ফোনের মাধ্যমে সে জানে যে কি হয়। এখনকার মানুষের চাওয়া আর 1970-এর বাংলাদেশের মানুষের চাওয়া ভিতরে পার্থক্য আছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ খুব স্বাভাবিকভাবেই চায় যে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে পিসফুলি একটা দল থেকে আরেকটা দলের মধ্যে হয়। এটাই এই মুহূর্তের বাস্তবতা, এটাই চাওয়াটা এই নিশ্চয়ই এটা না যে না আসলে এই যুদ্ধ করে করতে হবে, কেউ এই সহিংসতা চায় না। এটাকে বেশি দিন জারি রাখতে পারবে না। মানুষের ভিতরে যখন একটা কমন চিন্তা একটা চাওয়ার ভিতরে আসে, তখন মানুষ আসলে তার কাজটা মানে কোনোভাবেই সমাজ সেটাকে করবে। আমরা যে রাজনীতি করি আমরা এটা বিশ্বাস করি যে মানুষের এই চাওয়াটাকে আসলে জাগায় রাখতে হবে, সেই কাজটাই আমরা করছি, কিন্তু চাওয়াটা কিন্তু আছে। আর সুতরাং আমি আপনার ওই তত্ত্বের সাথে একদমই একমত না যে এটা আকাশ কুসুম কল্পনা। আমি মনে করি এটা একদমই বাস্তবতা। এই মুহূর্তে এই 2024-এ হওয়ার কথা ছিল, মানে হইল না। নিশ্চয়ই এটার একটা কোনোভাবে ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়ে এটা হবে। মানে আপনি যেটা বললেন নির্বাচিত সরকার না আসলে অসুবিধাটা কি হয়? অসুবিধা এই হয় যে যে ক্ষমতায় থাকে সে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার নিজের দলীয় গড়ে বের, সে অসম্ভব একটা ইনসিকিউরিটির ভিতরে থাকে। যে জানে অন্যায় করে একটা ক্ষমতা দখল করে সে কিন্তু সবসময় ইনসিকিউর থাকে। ইনসিকিউর থাকার জন্য সে সব কিছুকে হাত দিতে চায়। আপনি দেখবেন যে বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিটিসিরা যেভাবে কথা বলে, মনে হয় দলীয় কর্মীরা, দলীয় নেতারা না, দলীয় কর্মীরা যেভাবে কথা বলে সেভাবে কথা, ক্যাডাররা যেভাবে আরো স্পেসিফিক। এখন আপনি দেখবেন যে বাংলাদেশের সংসদের কোনো আসলে কার্যকারিতা নাই। বাংলাদেশের যারা মন্ত্রীদের লিস্ট দেখবেন, মন্ত্রীর লিস্টটা দেখবেন খুব সুন্দরভাবে বাংলাদেশের পুরা বাংলাদেশে ছড়ানো। মানে এটা আসলে একটা উপঢৌকন টাইপের ভাবে মন্ত্রিত্ব দেয়া, যেটা আমরা দেশকে ছড়াতে পারি। দেশের কাজ কিভাবে হবে, কে যোগ্য, কে কাজটা তুলতে হবে, সেটা আসলে কোনো ব্যাপারই না। সংসদ সদস্যরাও এক্স্যাক্টলি তাই, পুরা ক্ষমতা একজন মানুষের কাছে আছে। যখন একজন মানুষের কাছে আছে, সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে 18 কোটি মানুষের ভিতর যদি একজন মানুষই সব সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আপনার বাজে সিদ্ধান্ত হওয়ার কথা। আর সেই মানুষটা যখন তার নিজের যে অস্থিরতা, সেই অস্থিরতা, তার যে একটা সারাক্ষণ ফিয়ার যে ক্ষমতা থেকে চলে যাবে, সেইটাকে বাঁচানোর জন্যই যদি সিদ্ধান্ত না, তাহলে তো আসলে দেশের কাজ কি করবো? আমরা যে এত বড় ট্যাক্স দেই, তাহলে কি হয়? রেজাল্ট আপনি দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে আমাদের বৈদেশিক ঋণ ছিল অ্যাবাউট $20 বিলিয়ন, এখন সেটা 5 গুণ বাড়ছে, $100 বিলিয়ন চলছে। 100 মিলিয়ন, 100 বিলিয়ন, 100 বিলিয়ন, $100 বিলিয়ন। সো $100 বিলিয়ন আমরা পেমেন্ট যেটা করতেছি, আমরা তো শুনতেছি যে এই পেমেন্টগুলি আসলে হবে। সেই পেমেন্ট কি করবো আল্লাহ ভালো, কিভাবে করব, কারণ এদিকে আমাদের ফরেন এক্সচেঞ্জ কমতেছে। মনে হচ্ছে যে এটাকে আসলে মানে সমাধান করা উচিত, কিন্তু ওই একই সময় আপনি শুনতেছেন আরও একটা মেট্রো রেল বানানো হচ্ছে, আরও মেগা প্রজেক্টের আওয়াজ তোলা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই একই সময়ের মধ্যে বাংলাদেশের খেলাপি ঋণ ছিল আপনার 20,000 কোটি টাকার মতো যখন আওয়ামী লীগ 2009 ক্ষমতায় আসে। এখন সেটা 1 লক্ষ কোটি টাকা, কিন্তু আসলে এটা $45 বিলিয়ন মতো যারা বলে, কারণ ব্যাংক তার হিসাবপত্রের ভিতরে আছে। ফিনান্সিয়ালি আপনি যদি দেখেন, বাংলাদেশ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন আমাদের বৈদেশিক ঋণ ছিল $20 বিলিয়ন, এখন আমাদের বৈদেশিক ঋণ $100 বিলিয়ন পারছে। পেমেন্ট করবো কিভাবে, এটা ফেরত দেবো কিভাবে? আমাদের প্রধানমন্ত্রী থামার কোনো লক্ষণ দিচ্ছেন না, উনি আরও বড় বড় প্রজেক্টের কথা বলছেন। আমার মনে হয় ওদিন একটা দেখলাম এই মেঘনা নদীর উপর 7টা ব্রিজের পরিকল্পনা করছেন, যমুনার উপর 5টা, এরকম 2040-এ। রূপপুরের সেকেন্ড নিউক্লিয়ার প্ল্যান্ট, স্যাটেলাইটের ব্যবহার 15%, আরেকটা স্যাটেলাইট।
তো এগুলি আসলে করেন কেন আমরা নিজেরাও বুঝি। এটা করেন কারণ এটা করলে ওনার যে আশেপাশের ব্যক্তিরা তারা ধনী থেকে তৈরি হয়। মানুষের কি প্রয়োজন, মানুষের কি দরকার সেটার দিকে যায় না। কিন্তু ওনার মিডিয়াও যেহেতু ওনার হাতে, উনি যে ব্রিজ করতে আসলে $1 বিলিয়ন লাগে, ওটা যদি উনি $10 বিলিয়ন বানান, ওনার চাটুকাররা সেটাকে আসলে উন্নয়নের বাণিজ্য হিসেবে বলে দেবেন। আসলে বাংলাদেশের মানুষের যে ক্ষমতা, যে ট্যালেন্ট, যে ক্যাপাবিলিটি, আমরা সেটাকে আসলে কোনোদিন আমাদের দেশের কাজে লাগাইতে পারলাম না। কারণ আসলে এক ব্যক্তি আছে সিদ্ধান্ত নিচ্ছে এবং এক ব্যক্তি তারা আশেপাশের মানুষজনকে দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমাদের যে মানুষরা আসলে যোগ্য, যে মানুষরা কতটুকু দরকার, কতটুকু খরচে কত ভালো ব্রিজ বানানো যাবে, সেই মানুষ আমাদের সিদ্ধান্ত নিচ্ছেন না। নিচ্ছেন হচ্ছে এমন একজন মানুষ যিনি মনে করেন যে যত দাম বাড়াইতে পারলে আমার আশেপাশের মানুষ খাইতে পারবে এবং বাংলাদেশের মানুষের তার পলিটিক্যাল একটা বেনিফিট হবে, উনি দৃশ্যমান একটা কিছু দেখাতে পারবেন, এতটুকু। কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে অনেক কষ্ট করেন। বাংলাদেশের মানুষ যে কষ্ট করেন, বাংলাদেশের মানুষ শুধু চায় যে সরকার শুধু আমার থেকে দূরে থাকুক, দূরে থাকলেই ভাই আমি আগাইতে পারবো। ও কিন্তু চায় না সরকার তাকে এসে সাহায্য করবে, দূরে থাক ভাই। কিন্তু সে দূরে থাকে না, সে আমাদের ভাগ বসায়। সে আমাদের একটা সিমের ট্রাক যখন এসে ঢাকায় পৌঁছায়, ওই সিমের ট্রাক ঢাকায় পৌঁছায় কনজিউমারের আসার জন্য, ওর যে আশেপাশের মানুষরা তারা সিমের দামের 3 গুণ দাম ওইখানে নিয়ে ফেলে। সে পেট্রোলের উপরে ট্যাক্স বসায়, আবার রাস্তায় রাস্তায় ট্রাকের যে মানুষজন আছে তার দলের মানুষ, তারা সেখান থেকে ট্যাক্স দেয়। এটা একটা মেশিনে পরিণত হয়েছে। সো নির্বাচন না থাকলে আসলে এই ধরনের ইনএফিসিয়েন্সি দেশের ভিতরে আসে। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা মনে করি, আমরা যে রাজনীতিটা করি, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করলে আসলে দেশের পরিবর্তন আসবে না। এইরকম এক জায়গায় এক প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা দিয়ে রাখার সিস্টেমটা আসলে পরিবর্তন করতে হবে। আমাদের বাচ্চারা ওই রাস্তার আন্দোলনের সময় বলছিল না, রাষ্ট্রের মেরামত চাই, আমাদের রাষ্ট্রের মেরামত চাই। এই মেরামত চাওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে ইলেকশন যদি না থাকে মেরামত দুরস্ত। সো আমরা মনে করি যে ইলেকশন সিস্টেম একটা বেসিক গণতান্ত্রিক সিস্টেম থাকলে বাংলাদেশের যারা এফিশিয়েন্ট মানুষ, যারা যোগ্য মানুষ, তারা যোগ্য জায়গায় যেতে পারবে। এটা শুধু সরকারের ক্ষমতার মধ্যে খেলে না, যে কোনো প্রাইভেট বিজনেসের মধ্যেও এই রাষ্ট্রের সিস্টেমটা কোনোভাবে সিস্টেমটাই করাপ্ট করে ফেলে। সো বাংলাদেশের 2024-এর বাংলাদেশের যে সক্ষমতা, বাংলাদেশ সেই সক্ষমতার একটা সিস্টেম পাবে, সেটাই আসলে আমরা চাই। এবং ইলেকশন প্রাথমিক শর্ত, যেটার মাধ্যমে আসলে আমরা সেই সিস্টেমটা পেতে পারি। হ্যাঁ, আমরা শেষ কথা থেকে যদি ধরি যে ইলেকশন প্রাথমিক শর্ত, তাহলে গণতন্ত্র হচ্ছে গিয়ে প্রধান শর্ত। এরকমই তো হওয়ার কথা, গণতন্ত্র প্রধান শর্ত। ইলেকট্রাল ডেমোক্রেসি যদি আমি এটাকে বলি, বাংলাদেশ ইলেকট্রাল ডেমোক্রেসি অন্তত 2 দশক ছিল। এটা কতটুকু কিভাবে কাজ করছে এটা আমরা কম বেশি জানেন। এটা একদম যে কাজ করে না এই ব্যাপারটা তা না। ইলেকট্রাল ডেমোক্রেসি হিসেবে যেরকম কাজ করা দরকার সেই হিসেবে বেশ ভালোই কাজ করছে বলবো। কিন্তু ডেমোক্রেসি আসলে আক্ষরিক অর্থে যেরকম হওয়া দরকার, গণতন্ত্র আক্ষরিক অর্থে আমি যেটা বুঝি, আমার যেটা বোঝার সেটা হচ্ছে যে একটা ইলেকট্রাল ডেমোক্রেসি থাকা মানে হচ্ছে যে আপনি একটা পার্টি, আমি একটা পার্টি, আমাদের মধ্যে আসলে পাওয়ার ট্রান্সফারের একটা ব্যবস্থা আছে। কিন্তু জনগণ আসলে এখানে নেই, পাবলিক এখানে আসলে অনুপস্থিত। আদতে যখন একটা ডেমোক্রেসি থাকে তখন কিন্তু আর ব্যাপারটা এই জায়গায় থাকে না। তখন আর শুধু ইলেকশন তো অবশ্যই থাকবে, পাশাপাশি যখন ডেমোক্রেসি থাকবে তখন এইখানে আসলে মানুষের, আপনি যে কথাগুলো বললেন যে যারা কেপেবল মানুষ, যারা যোগ্য মানুষ, তারা রাষ্ট্রের দায়িত্ব নেবে এসে বিভিন্ন মানে জনগণের বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য যে সমস্ত কাজ করা দরকার আমাদের, সেই কাজ আসলে যোগ্য মানুষরা আসলে দায়িত্ব তুলে নেবে, জনগণের পক্ষে আসলে তারা কাজ করবে এবং মানুষ এই কাজের মধ্যে যাবে। এইটা আমরা একটা মানে বেসিক জায়গাতে আছি। কিন্তু ডেমোক্রেসি প্রশ্নে শুধু ইলেকশন আমাদের জন্য কি আসলে মানে শেষ কথা? আমাদের, আপনি যদি সেপারেশন অফ পাওয়ারের কথা বলেন, আমাদের খুব একটা অদ্ভুত জিনিস আছে আমাদের আইডিয়াতে। লেজিসলেটিভ মানে আইনসভা এবং এক্সিকিউটিভ প্রশাসনিক যারা দায়িত্ব, তাদের মধ্যে একটা বিভাজন থাকার কথা। কিন্তু এখানে তো কোনো বিভাজন নেই। উনি সংসদের প্রধান, উনি সরকারের প্রধান, তো এর কোনো বিভাজন নেই। কে জবাবদিহি করবে? কার এত বড় বুকের বাটা? ওই 73 সনে আপনার রাজ্জাক সাহেব শেখ সাহেবকে বলছিলেন যে আপনি তো বিরোধী দল রাখলেন না,
প্রফেসর রাজ্য তো তখন উনি বলছিলেন যে না মানে এটাকে ঐশ্বর্যবীর্যের ব্যাপার বলছিলেন, এইটা যে আসলে ডেমোক্রেটিক হয় না সেটা আসলে আপনার উনিও বুঝতেন না, এখনকার ইয়েও বুঝতেন না, এবং টু বি ফেয়ার আমাদের বিএনপিরাও যে তাদের সময় বুঝতেন তা না। প্রকৃতির একটা নিয়ম আছে, বৈচিত্র্য ছাড়া প্রকৃতি সারভাইভ করতে পারে। যেটা সত্য সেটা হচ্ছে বৈচিত্র্য মানেই হচ্ছে গণতন্ত্র। আমি যখন জেনেটিক ডাইভার্সিটি রাখি তখন দেখা যায় যে প্রকৃতি সুজলা সুফলা হয়ে ওঠে। আমাদের যারা ক্ষমতায় থাকেন তারা আসলে এই বৈচিত্র্য বা ডাইভার্সিটির ব্যাপারে ওনারা মনে করেন না যে এইটা আসলে দরকার। অবশ্য ওনারা মনে করেন যে ওনাদের মোসাহেবগিরি যারা করবে তারাই থাকবে, এটাকে তার জন্য খারাপ, কিন্তু কারণ একটা বিপদের সৃষ্টি হয়। সুতরাং আমাদের যে নির্বাচন মানেই গণতন্ত্র নিশ্চয়ই তা না, কিন্তু নির্বাচনটা হচ্ছে একটা বেসিক। যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনে আমরা নির্বাচনের কথা সেটা বারবার আমাদের সামনে আসছে, কিন্তু নির্বাচনই আসলে গণতন্ত্র নিশ্চয়ই না। কারণ আমাদের দেশ তো আরেকটা অদ্ভুত কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ শাসনই হচ্ছে আসলে গণতন্ত্র। কিন্তু আসলে গণতান্ত্রিক চিন্তার ভাবনার ভেতরে আপনার সংখ্যালঘিষ্ঠর মানে তার অধিকার ঠিক করে রাখা, আইনের শাসন করা। বাংলাদেশ কিন্তু প্রজাতন্ত্র হলেও ইংরেজিতে কিন্তু আমরা পিপলস রিপাবলিক। হ্যাঁ, রিপাবলিকের ধারণাটাই হচ্ছে যে আইনের শাসন হওয়া। সো আপনার একটা শর্ট উত্তর হচ্ছে যে না, নির্বাচন না, একটা আইনের শাসন হওয়া, সবার জন্য সেম আইন, সেটা করতে পারাটা আসলে গণতান্ত্রিক। ঠিক আছে, আমি মানে আমার জায়গাটা আমি আর একটু ক্লিয়ার করে যদি বলি, মানে আপনি বলছেন, আমি যদি একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে গণতন্ত্র মানেই নির্বাচন, এরকম একটা ভাবনা বাংলাদেশে দীর্ঘ সময় যাবত আসলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, এবং বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের রাষ্ট্রের সিস্টেমকে এমন একটা জায়গায় আসলে নিয়ে যাওয়া হয়েছে যে আজকে বাংলাদেশে আপনি কোনো ধরনের অন্য আসলে কোনো আলাপ নেই রাজনীতিতে, কোনো কিছু বা এগুলো পরে, আগে আপনি ভোটটা ফেরত আনেন। মানুষের আপিলটা হচ্ছে এরকম, মানে আপনাকে এমন এক জায়গায় নিয়ে ঠেলে দেওয়া হয়েছে যে মানুষের আপিল হচ্ছে যে ভাই সব ঠিক আছে, আপনি শুধু ভোটটা দেন, যে মনে চায় সে ক্ষমতা আসুক, আমি শুধু ভোটটা দিতে পারি। এটা হচ্ছে মানুষের, মানে আপনাকে ঠেলতে একেবারে দেয়ালের ওই পারে যখন ফেলে দেওয়া হয়, কোনো রকম মানুষ বলে ভাই আমাকে শুধু ঠিক আছে দেয়ালে পিঠ টেকে দেবো, অন্তত আমাকে দেয়ালের এই পারে নিয়ে আসো। শুধু নির্বাচন থাকলেই যে আসলে হয় না, একটা ডেমোক্রেটিক রাষ্ট্র লাগে, সেটার অনেকগুলো জায়গা আসলে আছে বাংলাদেশে। যেমন ধরেন, আমি একটা উদাহরণ যদি বলি, বাংলাদেশে একদম সুপ্রিম জুডিশিয়ারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেইখানে যারা বিচারক হিসেবে আসেন, আমরা জানি যে বিচারক নিয়োগের প্রক্রিয়াটা কি, তাদেরকে আসলে কোনো রকম কোনো কী বলে যে স্ক্রুটিনিটির মধ্য দিয়ে আসলে আসতে হয় না। তারা তাদের যোগ্যতার জায়গাটা হচ্ছে কি, তারা সরকারি দলের লোক কিনা। যেহেতু সরকারের মেজরিটি থাকলেই সরকার রাষ্ট্রপতি বানান এবং রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ হয় বলে অন্তত সংবিধানে এইভাবে বলা আছে। রাষ্ট্রপতি কীভাবে নিয়োগ দেয় সেটা আমরা জানি। 15 বছরের আগের নিয়োগ পাওয়া কোনো বিচারপতি এখন সুপ্রিম কোর্টে একজনও আছে এটা আমার ধারণা নেই, আমি জানি না, আমার কাছে কোনো তথ্য নেই। তার মানে হচ্ছে যে যাদেরকে আসলে সরকার বিচারপতি বানাইছে, আমরা এটা দেখছি যে কয়েকদিন আগে যিনি হচ্ছে বুয়েটের ঘটনায় যিনি রুল দিলেন, তিনি আসলে আইনজীবী সমিতির নেতা ছিলেন, এবং ওই আইনজীবী সমিতির ক্যাডাররা, মানে দলীয় আইনজীবীদের ক্যাডাররা যে ধরনের আচরণ করে, উনি ওই ধরনের আচরণ করেছেন। এটা পত্রিকায় আছে, এটা আমার বক্তব্য না। ব্যুরোক্রেসিতে শুধুমাত্র বিরোধী দলের সমর্থক কিংবা সাপোর্টার হওয়ার কারণে তাকে বছরের পর বছর ওএসডি করে রাখা হয়। আমরা যদি একটা নির্বাচনও ধরেন আনতে পারি, আনার পরে পরের দিন যারা আসলে ক্ষমতায় আসবে, উনি তো ঠিক এটার একটা পাল্টা কাজ করবেন। উনি যে ওনার লোকগুলোকে পদে দিবেন এবং বাকিদেরকে আসলে বাকিদেরকে ওএসডি করবেন যারা হ্যাঁ হয়তো বা কিছু মানুষকে ওএসডি করাও লাগবে, এটাও ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের অ্যাবসলিউট ক্ষমতা যখন আসলে রাষ্ট্রের মধ্যে থাকে এবং কোনো ধরনের জবাবদিহিতার ব্যবস্থা না থাকে, তো মানুষের আসলে ক্ষমতা চর্চা করার কোনো জায়গা যখন না থাকে, কোনোভাবেই এটা আসলে ডেমোক্রেটিক রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশে আসলে আওয়ামী লীগকে রেখে ক্ষমতায় আপনি কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচন যেমন করতে পারবেন না, সিমিলারলি বাংলাদেশ রাষ্ট্র যেরকম আছে, এইরকম যদি বাংলাদেশ রাষ্ট্র থাকে,
তাহলে বাংলাদেশের রাষ্ট্রকে আসলে আপনি গণতান্ত্রিক করতে পারবেন না। এটাকে আসলে সংস্কার করতে হবে। আমরা বুঝতেছি যে একটা সংস্কার না করে, রাষ্ট্রের একটা সংস্কার না করে আমরা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে যেতে পারবো না। কিন্তু আমাদের জন্য আবার ওই যে একই পেছনের জায়গায় আসতে, আমাদের জন্য আমাদের সামনে বার হিসেবে দাঁড় করে দিয়েছে নির্বাচন। মানে নির্বাচন যদি না থাকে তাহলে তো আপনি আসলে ওইদিকে যেতেই পারবেন না। তো বাংলাদেশের জন্য কি এখন নির্বাচনকে ফিরিয়ে আনা কিংবা নির্বাচনকে প্রতিষ্ঠা করাই বাংলাদেশের প্রধান রাজনীতি কিনা, আপনার কাছে কি মনে হয়? না, আপনার কথার ভিতরে তো আছে শুধু নির্বাচনকে, এটা না হলে তো শুরুই হচ্ছে না। শুরুই হচ্ছে না, রাইট? এটা না হলে তো আপনি বাকি দিকে তো আপনি যেতে পারছেন। আপনার বর্ণমালার পরিচয় না হলে তো আপনি সাহিত্য করতে পারবেন। নির্বাচন না আসলে অন্য আলাপটা থাকছে না। কিন্তু আমরা যে রাজনীতি করি, আমরা কিন্তু সবসময় বলি বা আমরা বিশ্বাসও করি এবং আমরা মনে করি মানুষের সেটা ভাবতে হবে যে নির্বাচন হইলেই আমার সমাধান যে হবে না, সেটা বাংলাদেশের 50 বছর ইতিহাস আমাদেরকে দেখাইছে। রুট কজ যে কেন নির্বাচন হচ্ছে না সেটার উত্তর, আর কেন বাংলাদেশ আসলে তার যে তার প্রাপ্য সেটা পাচ্ছে না, দুইটার উত্তরই কিন্তু এক হচ্ছে এটার ক্ষমতা কাঠামোটা এমনভাবে তৈরি করা যে একজনের হাতে পুরা দায়িত্বটা আছে। একটা প্রতিষ্ঠান হচ্ছে মানে এমন একটা জিনিস যেটা নিজেই চলে। আমাদের ইলেকশন কমিশন যদি একটা প্রতিষ্ঠান হয়তো সে নিজেই চল, আমাদের বিচার বিভাগ যদি প্রতিষ্ঠান হতো সেটা নিজেই চলে। কিন্তু বাংলাদেশে আপনি যে কোনো প্রতিষ্ঠানকে দেখবেন, সেটা আসলে দেখলে আপনি দেখবেন যে এটা প্রধানমন্ত্রী পিরামিডের মাথায় যিনি আছেন তিনিই চালাচ্ছেন, উনিই চালাচ্ছেন। এই সিস্টেমটাকে যদি আমরা সংস্কার না করতে পারি, ক্ষমতাটা এই একজনের কাছে বা ক্ষমতা কেন্দ্র থেকে এটাকে ছড়ায় দিতে না পারি, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ গণতান্ত্রিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের যেটা প্রাপ্য সেটা পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এই সব কিছু করতে হলে প্রাথমিক জায়গায় দাঁড়ায় আছে এই মুহূর্তের রাজনীতি ভাই একটা ইলেকশন হইলে আমরা যারা এই ধরনের কথা বলতে চাচ্ছি তারা আসলে সেই ইলেকশনের ভিতর যেতে পারি, মানুষের কাছে এই জিনিসটা আরও আনতে পারি, এই চাপটা সৃষ্টি করতে পারি যে শুধু ইলেকশন না, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা একটা ফেয়ার রাষ্ট্র, বাংলাদেশের মানুষ যেটার জন্য প্রাপ্য সেরকম রাষ্ট্রের কাজটা শুরু হতে পারে। কিন্তু সংস্কার করা এবং পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করা এবং বাংলাদেশের রাষ্ট্রকে নিয়ে নতুনভাবে চিন্তা শুরু করা, এটা খুবই জরুরি আমাদের প্রত্যেকটা সিটিজেনের জন্য, এটা খুব জরুরি। সো আমরা আশা করি যে যদি নির্বাচন দিয়ে শুরু হয় তাহলে এটা ধীরে ধীরে এই জিনিসটা দ্রুত চলে আসে। ঠিক আছে, আপনার পয়েন্টটা আমি বুঝতে পারছি। মানে আমরা একই জায়গা থেকে আলাপ করছি, তারপর আলাপটা করা আসলে বাংলাদেশে 50 বছরের বাংলাদেশ হওয়ার আগে থেকে বাংলাদেশের রাজনীতি আছে। ব্রিটিশ আমল থেকে এখানে রাজনৈতিক দল আছে, পাকিস্তান আমলে রাজনৈতিক দল হয়েছে, বাংলাদেশ আমলেও রাজনৈতিক দল হয়েছে। বাংলাদেশে বহু রকমের রাজনৈতিক দল আছে, বাম, ডান, মধ্যপন্থী, কিংবা ধরেন যারা এই রাষ্ট্রকে এইরকমভাবে টিকিয়ে রেখে চালাতে চায় সেরকম দল আছে। এরকম বিবিধ মাত্রার রাজনৈতিক দল আসলে আছেন। তো এর মধ্যে আমাদের জার্নিটা অনেকেই জানেন যে আমরা রাষ্ট্রচিন্তা থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে আমরা কাজ করতেছি গত 2 বছরের কিছু বেশি সময় ধরে। এর মধ্যে একটা বড় আন্দোলন বাংলাদেশে হয়েছে। মানে আমরা আসলে কেন এই রাজনীতি করি, মানে আমরা আসলে আমাদের কেন নতুন করে আর একটা দল করা দরকার হবে, ওইটা নিয়ে আপনি একটু আমাদের রাজনীতিটা আসলে আমরা কেন এই রাজনীতি বলতেছি, কি করতে চাই আপনার মতো করে বলেন। আমরা প্রধানত আমাদের হিস্টোরিক্যাল রিডিং ছিল এরকম যে বাংলাদেশের ডান বাম যাই যে ধরনের রাজনীতির কথাই বলে সেটা মানুষকে আসলে কোনোদিন মানুষের আশা আকাঙ্ক্ষার জিনিস হইতে পারেনি, তারা সে নেতৃত্বে সেটা আসতে পারেনি। বাংলাদেশে যে ইলেকশন প্রসেস হচ্ছে তখন তো আমরা যখন শুরু করছিলাম ধরেন 7-8 বছরে, তখন তো অ্যাটলিস্ট আমাদের ধারণা ছিল যে ইলেকশন বোধহয় আছে। এক্স্যাক্টলি এখনের মতো আমরা এত ক্লিয়ার হয়নি যে অন্তত 18-24 সালের নির্বাচনটা তখন হয়নি যখন আমরা যখন শুরু করছিলাম। আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে যে ইলেকশনের মাধ্যমে হবে না, এবং তখন কিন্তু আমরা নতুন করে ওই যে বললাম যে রাষ্ট্রটা কিরকম হওয়া হচ্ছে সেই চিন্তাটা আমরা শুরু করি। এটা আরো অনেক আগে 2010 সেরকম থেকে শুরু করি। এই রিডিংটা খুব পরিষ্কার যে ক্ষমতা কাঠামোর যদি পরিবর্তন না হয় তাইলে আসলে এটা করা যাবে না। কিন্তু এই চিন্তাটা এত নতুন টাইপের ছিল যে আমরা যখন এটা বলা শুরু করি আমরা বুঝতে পারি যে ইভেন তো আমরা খুব বুঝছি যে এইটাই আসলে বাংলাদেশের জন্য সমাধান, কিন্তু এটা ছড়ানো যাচ্ছে না। তখন আমরা আস্তে আস্তে রাষ্ট্র চিন্তা করি, রাষ্ট্রচিন্তার থেকে রাষ্ট্র সংস্কার করি,
আমরা এই মেসেজটা আসলে সবাই কাছে নিয়ে যেতে চাই, কারণ এটাই বাংলাদেশের মানুষের চাওয়া। বাংলাদেশের মানুষের তো প্রজাতন্ত্র হতে চায় না, প্রজা থাকতে চায় না, সে আসলে রাজাই থাকতে চায় দেশ। এই রাজা হইতে হইলে যে এই ক্ষমতাটাকে যারা রাজা হয়ে আছে এবং প্রজাদেরকে শাসন করছে এইটাকে আসলে পরিবর্তন করতে হবে। সেটা নিয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আমরা মাঠে থাকি কারণ আমরা আসলে বাংলাদেশের মানুষের আশার কথাটা বলতে থাকি। আমরা মাঠে থাকি কারণ আমরা মনে করি যে এইরকম জালিমের সামনে যদি কেউ মাঠে না থাকে তাহলে আসলে মানুষ আশার অন্ধকারে চলে যাবে, সেই জন্য আমরা মাঠে থাকি এই জন্য যে আমরা মনে করি যে সত্য নিয়ে যদি কথা বলতে থাকি, নির্ভীকভাবে কথা বলতে থাকি, তাইলে আসলে এই অসত্যের এই জালিমদের রাজত্ব আসলে দুর্বল হতে থাকে। আমরা মাঠে থাকি কারণ যখন দেশে এই পরিবর্তনের সম্ভাবনা আসলে সৃষ্টি হবে তখন এই দেশের কাজটা করতে হবে। এই কাজের জন্য আমরা নিজেরা যাতে তৈরি হতে পারি সেই জন্য আমরা মাঠে থাকি, নিজেদেরকে তৈরি করার জন্য। আর মাঠে থাকি বিশাল স্বপ্নের বাংলাদেশ আসলে দেখে বলেই মাঠে থাকি। জি, ধন্যবাদ। আমরা শেষ করব। আমরা এতক্ষণ আলাপ করলাম হাসিব ভাইয়ের সাথে যে বাংলাদেশের রাজনীতি কি আসলে শেষ হয়ে গেছে কিনা। আমরা এটা মোটেই মনে করি না, বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যায়নি, রাজনীতি কখনোই শেষ হয় না। মানুষের পক্ষের যে রাজনীতি, সেটা যদি 5 জন মানুষও দাঁড়িয়ে থেকে মানুষের পক্ষে কথাটা বলতে থাকে, রাজনীতি আসলে চলমান থাকে, মানুষ ঘুরে দাঁড়ায়। মানুষের ইতিহাস হচ্ছে ঘুরে দাঁড়ানোর। যত বড় জালিম শাসক হোক, যত বড় ফ্যাসিস্ট হোক, যত বড় মাফিয়া শাসন হোক, সব সময়ের জন্য, একটা দীর্ঘ সময়ের জন্য মানুষকে আসলে বন্দি করে পরাধীন করে রাখতে পারে না। বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে, সেই লড়াই চলবে এবং এই লড়াইয়ের পথে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে। রাষ্ট্র সংস্কার করলেই যে আসলে বাংলাদেশ এখান থেকে বেরোতে পারবে, সেটা আমরা আমাদের কাজের মাধ্যমে গত কয়েক বছরে অন্তত বাংলাদেশের একটা বড় অংশের মানুষের কাছে এটা প্রমাণ করতে পেরেছি। এই লড়াই বাংলাদেশের মানুষের সামনে থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন থাকবে, লড়ে যাবে। সেই কাজে আপনাদেরকে আমরা আরও পাশে চাই, সাথে চাই। আপনারা পাশে থাকবেন, সাথে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।